ঘোষণাপত্র দেওয়ার সময় 5 আগস্ট এই বছরের অনেক পলিটিক্যাল পার্টিও দেখা গেল জানে না ঘোষণাপত্রে কী আছে। আমাদের পলিটিক্যাল পার্টি অনেক সিনিয়র লিডার হচ্ছে ঘোষণাপত্র দেওয়ার কয়েক ঘন্টা আগেও ঘোষণাপত্রের ড্রাফট পড়ে নেই। এমনকি গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া জনগণের স্পোক্স পার্সন হিসেবে যারা কাজ করেছেন তারাও ঘোষণাপত্র পড়েন নাই, ঘোষণাপত্রে কী লেখা আছে জানে না। আর এটা নাকি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। এটা তো হাস্যকর, এটা তো কোনোভাবেই ঘোষণাপত্র না। প্রোক্লেমেশনের যে একটা সংজ্ঞা আছে পলিটিক্যাল থিওরি অনুসারে, লিগালি ওই সংজ্ঞা অনুসারে এটা কোনোভাবেই ঘোষণাপত্রের কাতারে পড়ে না। আমি এই যে চেয়ারটা মনে করেন যেখানে চাকা আছে, মনে হয় হ্যাঁ চাকা আছে, তো চাকা আছে দেখে তো আমি এটাকে BMW গাড়ি বলতে পারবো না। আমাদের সাথে আবার ছাত্রদল, শিবির, বামপন্থীদের একটা বড় অংশ যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু বিপ্লবী পন্থায় নামতে পারছিলেন না তাদের দলের কারণে, কারণ তাদের দল সেটা অ্যালাউ করতেছিল না। তারা পুরোপুরিভাবে আমাদের সাথে ছিলেন, তাদের দল অ্যালাউ না করার কারণে তারা সামনে আসতে পারতেছিলেন না আর কি। কিন্তু তারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, শিখিয়েছেন এবং সাপোর্ট করেছেন। দেশ, সমাজ, রাজনীতি এই বিষয়গুলোর চিরচেনা যে গলিপথ, এই গলিপথে আমরা তেমন একটা ঘোরাঘুরি করি না। আমাদের আলাপ বাইনারির বাইরে থেকে। বাইনারির বাইরের আজকের আলাপে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। আরিফ সোহেল, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আপনার সাথে আলাপটার পরিসরটাকে আমি আসলে দুই ভাগে ভাগ করতে চাই। একটা হইতেছে যে ধরেন আপনার সাথে আমার পরিচয় অনেক আগের থেকে, অভ্যুত্থানের আগে থেকে আপনাকে আমি চিনি, এবং এই অভ্যুত্থানের পরে যে নতুন পার্টিটা হইলো সেই পার্টির যে অনেকগুলা গুরুত্বপূর্ণ খুঁটি, তার একটা গুরুত্বপূর্ণ খুঁটি আমার কাছে অন্তত আপনি, সারা দেশ ব্যাপী অনেক জনপ্রিয়। আপনার নিজের যে রাজনৈতিক গতিপথ সেইটা তো আমরা অনেকদিন আগে থেকে দেখতেছিলাম যে আপনার একটু বীক্ষণটা একটু অন্যদের থেকে একটু অন্যরকম, বা এই অনেকটুকু পিপল সেন্ট্রিক, অনেক জিনিসই আপনি অনেক আগে থেকেই দেখতে পাচ্ছিলেন। আপনার নিজের বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু এই পথটা শুরু হইল, আমি একটু এই জুলাই গণ অভ্যুত্থানটারে দেখব আপনারা দিয়ে, যে আপনারা যেভাবে না আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কের দায়িত্ব পালন করলেন, এবং সেখান থেকে আন্দোলনের পথটা কিন্তু অনেকটুকুই ঘুরে গেল। এটা আবার একটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ এন্ট্রি পয়েন্ট। সবকিছু মিলে কোন জায়গা থেকে এইটা একটা এরকম বৃহৎ একটা গণ অভ্যুত্থানের রূপ নিল? ব্যক্তিগতভাবে গণ অভ্যুত্থানপন্থী রাজনীতি আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে থেকে ব্যক্তিগতভাবে জড়িত, আরও অনেকের মতোই। কারণ বিপ্লব বা গণ অভ্যুত্থানের রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। বামপন্থী দলগুলো বা বিপ্লবপন্থী নানা ধরনের দল আছে। তবে যেটা হয়েছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশে 2014 পরপর ধীরে ধীরে একটা বিকল্প বুদ্ধিভিত্তিক ধারা গড়ে উঠেছে, যেটা পুরনো বামপন্থী বা বিপ্লবপন্থী রাজনীতির বাইরে গিয়ে একটা নতুন বিপ্লবপন্থী রাজনীতির জন্ম দিয়েছে। দুইটাই কিন্তু রেভলিউশনারি, বাট একটা নতুন নিউ রেভলিউশনারি ধারা কিন্তু শুরু হয়েছে আস্তে আস্তে। এবং এটা পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র এবং লেখালেখি, বুদ্ধিবৃত্তি চর্চা, এরকম নানাভাবে এটা সামাজিক পরিসরে আমরা দেখেছি গ্রো করেছে। এবং অনেকের নাম বলতে পারবো, আমি স্পেসিফিক্যালি কারোই নাম বলতেছি না। অনেক ব্যক্তি আছেন, অনেক গোষ্ঠী আছেন, সংগঠন, প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করি তখন যে কোনো প্রতিষ্ঠিত সংগঠনের বাইরে গিয়ে, এবং পাঠচক্র বলতে মানুষের মধ্যে যে চিন্তাটা থাকে যে পাঠচক্র মূলত এরকম হয়, কিছু লোক জড়ো হয়ে শুধু পড়াশোনা করে, একটা সার্টেন টেক্সট নিয়ে অনেক বুদ্ধিবৃত্তিক আতেল টাইপের কথাবার্তা বলে। আমি যে স্পেসিফিক পাঠচক্রগুলোর কথা বলছি বা বুদ্ধিবৃত্তিক গোষ্ঠীগুলোর কথা বলছি, এগুলো কিন্তু এরকম ছিল না, এটা বুঝতে হবে। অনেকেই এখন বলে যে পাঠচক্রান্ত, মজা করে বলে পাঠচক্র থেকে কি আসলে বিপ্লব হয় নাকি, এটা হয় নাই। দিস ইজ সার্টেনলি ট্রু, কারণ শুধুমাত্র পাঠচক্র থেকে বিপ্লব বা গণঅভ্যুত্থান হয় না, আসলে হয় না। বাট একটা গুরুত্বপূর্ণ কি রোল এই বুদ্ধিবৃত্তিক গোষ্ঠীগুলো বা বুদ্ধিবৃত্তিক চর্চা কিন্তু প্লে করেছে নেতৃত্ব তৈরি করতে। মাহফুজ ভাইয়ের মতো, মাহফুজ আলম, তারপরে আরও অনেকেই, নাহিদ ভাই থেকে শুরু করে এক দফার ঘোষক, আর অনেকেই কিন্তু এইরকম বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি 6 চক্র, তারপরে গুরুবার আড্ডা, এগুলো ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সচিন্তন ছিল। এছাড়াও সচিন্তনের বাইরে আরও অসংখ্য মানুষ ছিলেন, কিন্তু এই চর্চাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। 2018 সালের ইলেকশনের পর থেকেই স্বাভাবিক পন্থায় শেখ হাসিনাকে হটানো যাবে না, আওয়ামী ফ্যাসিজমকে হটানো যাবে না, এই চিন্তাটা এস্টাবলিশ হয়ে যায়। এবং তারপর কিভাবে হটানো যাবে
কোন প্রক্রিয়ায় আসলে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানটা গড়ে উঠবে সেটা নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টেশন শুরু হয় এবং সেই এক্সপেরিমেন্টেশনের ধারা থেকে নানা প্রকার উদ্যোগ আমরা দেখতে পাই সামাজিক আন্দোলনের। আমি নিজে ব্যক্তিগতভাবে শ্রমিক আন্দোলনে সে সময় দেওয়ার চেষ্টা করেছি, যুক্ত হওয়ার চেষ্টা করেছি, যতটুকু ভূমিকা রাখা যায় শিখতে চেষ্টা করেছি। শ্রমিক আন্দোলনের পাশাপাশি ছাত্র আন্দোলনে সেই জায়গা থেকে আমাদের একটা আইডিয়া ছিল যে আসলে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে গণমুখী এবং সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত এরকম একটা সংগঠন, এরকম সংগঠন সমূহ, শুধু সংগঠন না, সামাজিক শক্তির একটা সম্মিলন ছাড়া কোনো গণ অভ্যুত্থান ঘটানো সম্ভব হবে না। আর গণ অভ্যুত্থান ছাড়া কোনো রাস্তাও নেই, এটা আমাদের কাছে খুব ক্লিয়ার ছিল। সর্বশেষ 2023 সালে যখন অক্টোবরে বিএনপি যখন সমাবেশ ডাকে ঢাকায় এবং সেটা আটারলি ফেইল করে, সে সময় আমরা রাস্তায় ছিলাম, আমরা দেখেছি যে 10 লক্ষের মতো মানুষ, আমি এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, বাট একটা হিউজ নাম্বার অফ পিপল ঢাকায় নেমে এসেছে এবং একটা পর্যায়ে তাদেরকে জাস্ট বলা হলো যে আপনারা চলে যান, সমাবেশ শেষ। অথচ সে সময় ঢাকায় অবস্থান করে তারা লড়াই চালিয়ে যেতে পারতেন, সেটা কিন্তু হয় নাই। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতারা কিন্তু তখন ছত্রভঙ্গ করে দিয়েছেন, তাদের নেতাকর্মীদেরকে চলে যেতে বলেছেন। আমার মনে আছে আমি ব্যক্তিগতভাবে ওই সময় ঢাকার রাস্তায় হাঁটতেছিলাম, সমাবেশ শেষ করে পুলিশ তো টিয়ার টেল মাইরা আমাদের ছত্রভঙ্গ করে দিছে। ওই বিচারপতির বাসভবনের সামনে ওইখানেও যখন যাই ছত্রভঙ্গ হয়ে, ওখানে পাল্টা আবার টিয়ার সেল মারে আবার ব্যাক করি। তো আমি হাঁটতে হাঁটতে আমি আরও কয়েকজন আমরা লিটারালি কান্না করতেছিলাম, কারণ আমরা বুঝতেছিলাম যে বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে এগুলো আমাদেরকে টোটালি ফেইল করছে, এদের দিয়ে গণ অভ্যুত্থান হবে না। এখন এত বড় বড় দল, এত নেতাকর্মী, এরা যদি না পারে তাহলে এখন কীভাবে হাসিনাকে ফেলবো, কীভাবে আওয়ামী ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করা সম্ভব হবে, এটা চিন্তা করে সে সময় আমরা অনেকে কান্না টান্না করতেছিলাম। তো যাই হোক, আমরা আমাদের মতো চেষ্টা করে গেছি। এই চেষ্টার একটা অংশ, যেটা আমি ব্যক্তিগতভাবে যেটার অংশ ছিলাম, সেটা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি, একটা ছাত্র সংগঠন, যে কোনো লেজুর বৃত্তি তার বাইরে গিয়ে যে কোনো পলিটিক্যাল সংগঠনের যে আধিপত্য বা অধীনতার বাইরে গিয়ে ছাত্রদের একটা প্ল্যাটফর্ম, যেখানে সাধারণ ছাত্ররা তাদের স্বার্থে এবং দেশের মানুষের জন্য ভূমিকা রাখার জন্য একত্রিত হতে পারবে। সেই জায়গা থেকে আমরা প্ল্যাটফর্মটা করি এবং শুরু থেকে আমরা এই বৈপ্লবিক বা গণ অভ্যুত্থানপন্থী চিন্তা ভাবনা নিয়ে কাজ করা শুরু করি। ইদানিং অনেকে বলার চেষ্টা করেন যে এই সংগঠনটা পেছন থেকে বড় কোনো সংগঠন, জামাত বা ছাত্র শিবির প্যাট্রোনাইজ করছে, তারা তৈরি করে দিছে, এরকম কিছু বয়ান আমরা দেখছি। আটারলি ফলস, এটা সত্য না। টাকা পয়সার যে রিসোর্স, ফান্ডিং, আর নানা কেন্দ্রিক সহায়তা, সেটা ছাত্র দল বলেন, শিবির বলেন, বামপন্থী বলেন, যাদের কাছ থেকে আমরা পেয়েছি সবার কাছ থেকে নিয়েছি আমরা সেই সময়। আর সে সময় শেখ হাসিনার বিরুদ্ধে সবাই আসলে ঐক্যবদ্ধ ছিল লড়াইয়ের মাঠে। তো এই বিকল্প ধারার যে বিপ্লবপন্থী বা গণ অভ্যুত্থানপন্থী রাজনীতি, সেখান থেকে ছাত্র শক্তি জন্ম এবং আন্দোলনগুলোতে খুব দ্রুতই দেখা গেল যে আমরা প্রথম সারিতে চলে আসতেছি ছাত্রদের আন্দোলনগুলোতে। কারণ আমাদের তো আর দলগুলোর কথা মানতে হইতো না, পুরনো রাজনীতির নিগড়ে তো আমরা বন্দী ছিলাম না। আমাদের সাথে আবার ছাত্রদল, শিবির, বামপন্থীদের একটা বড় অংশ, যারা দীর্ঘদিন ধরে নির্যাতিত ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু বিপ্লবী পন্থায় নামতে পারছিলেন না তাদের দলের কারণে, কারণ তাদের দল সেটা অ্যালাউ করতেছিল না। তারা পুরোপুরিভাবে আমাদের সাথে ছিলেন, তাদের দল অ্যালাউ না করার কারণে তারা সামনে আসতে পারতেছিলেন না আর কি। কিন্তু তারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, শিখিয়েছেন এবং সাপোর্ট করেছেন। মূলত এই রকম একটা রাজনৈতিক পরিসরে যে অ্যালায়েন্স তৈরি হয়, বৃহত্তর অ্যালায়েন্স, নানামুখী সামাজিক সংগঠন, বুদ্ধিবৃত্তিক সংগঠন, ছাত্র সংগঠন, এগুলোর মধ্যে এইটাই মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্রিস্টালাইজ করে কোটা সংস্কার আন্দোলনের সময়, এবং সবাই সেটা পিছনে চলে আসে। ইভেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নাম এবং আমাদের যে আন্দোলনের ম্যানিফেস্টো আপনি দেখবেন সেই সময়, এটাও কিন্তু ছিল রাজনৈতিক। 2018 সালের মতো অরাজনৈতিক ছিল না। 2018 সালে তো একটা কোটা সংস্কার আন্দোলন হয়েছিল। এবার আমরা নাম দিয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা কোটা সংস্কার ছাত্র আন্দোলন নাম দিতে পারতাম। বৈষম্যবিরোধী নামটা দিয়ে আমরা ম্যানিফেস্টোতে আবার বলেছি যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা আছে। কোটা যে ব্যবস্থাটা আছে সেটা এই সাম্যের যে মূলনীতি তাকে লঙ্ঘন করে, সামাজিক সুবিচারের মূলনীতিকে লঙ্ঘন করে। তাই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গঠিত হয়েছে, যে রাষ্ট্র তো অ্যাকচুয়ালি গঠিত হয় নাই, আমরা কৌশলগতভাবে বলেছি, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র তৈরি হয়েছে, সেই রাষ্ট্রে এই সাম্যের বিরুদ্ধে, সামাজিক সুবিচারের বিরুদ্ধে কোনো কোটা ব্যবস্থা থাকতে পারে না, লেজিটিমেসি থাকতে পারে না। সেই জায়গা থেকে আমাদের নামটাও ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং বৈষম্যের শিকার, নির্যাতন নিপীড়নের শিকার জনগোষ্ঠী তখন খুব সহজেই, যখন আমাদের ওপর নির্যাতন করা শুরু হলো, তখন আমাদের পিছনে তারা ঐক্যবদ্ধ হয়ে গেল, আমাদের সাথে তারা
একাত্মতা পোষণ করতে পারলেন আর কি, এই রাজনৈতিকতার কারণে। আন্দোলনের মধ্যে যেহেতু এই রাজনৈতিকতাটা ছিল, একজন রিকশাওয়ালা, একজন শ্রমিক, তার সাথে যে বৈষম্য হচ্ছে সেটার সাথে কিন্তু এটাকে কানেক্ট করতে পারছিলেন। এবং এই ধরনের বুদ্ধিবৃত্তিক সামাজিক রাজনৈতিক পরিসরের যে শক্তি, দলীয় বা অফিসিয়াল রাজনীতির কাঠামোর বাইরে গিয়ে এর সাথেই বা এর নেতৃত্বেই জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে। এবং এটা দীর্ঘ একটা জার্নির ফসল। জাহাঙ্গীরনগরে আমাদের মনে আছে যে আমরা ডিসাইড করেছিলাম যে ছাত্রলীগ তো 2018 সালের মতো এবারও আসবে এবং অ্যাটাক করবে, 100% শিওর ছিলাম আমরা মোটামুটি 10 তারিখের পর থেকে। এবং আমরা প্রস্তুত ছিলাম যে এবার প্রতিরোধ করতে হবে, এবার জাস্ট পালায় গেলে হবে না। এবং 14 তারিখে যখন ছাত্রলীগ প্রথমত একটা হলে তারা আটকে রাখে 2জন শিক্ষার্থীকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান দেওয়ার কারণে আমরা তাদেরকে উদ্ধার করতে চাই, সেখানে সহিংসতা হয়। পরে 15 তারিখ রাত্রে তো তারা সরাসরি আমাদের মিছিলে হামলা করে। আমরা তখন ভিসির বাড়ির সামনে যাই, ভিসি সাহেব আমাদেরকে কোনোভাবেই হেল্প করতে রাজি না। ছাত্রলীগ তখন চারপাশে এলাকা থেকে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে আমাদের উপর অ্যাটাক করার জন্য, এবং অভূতপূর্ব একটা প্রতিরোধের মাধ্যমে সবগুলো হল থেকে শিক্ষার্থীরা বেরোয় এসে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে। এটা 15 তারিখ ভোর রাতের মধ্যেই। তো এই পুরো ঘটনাটা যখন ঘটলো, তখন আমরা যারা দীর্ঘদিন ধরে এই চর্চার ভেতরে আছি, আমাদের কাছে তখন ক্লিয়ার যে গণঅভ্যুত্থান অ্যাকচুয়ালি ঘটে গেছে। কারণ জাহাঙ্গীরনগরের মতো এত বড় একটা ক্যাম্পাসে ছাত্রলীগকে পুরোপুরিভাবে বিতাড়িত করে দেওয়া, এবং ওটা তখন মুক্তাঞ্চল একেবারেই, হ্যাঁ, প্যারি কমিউনের মতো বা ওরকম, হ্যাঁ, একদম মুক্তাঞ্চল। এবং ক্যাম্পাসের হলগুলো থেকে শুরু করে রাস্তাঘাট সবখানে হচ্ছে ছাত্ররা তখন রড লাঠি নিয়ে ঘুরতেছে, এবং হলের কোনো কিছু ফাংশন করতেছে না, কেউ নাই, আমরাই চালাইতেছি সব কিছু। হ্যাঁ, রেজিস্ট্রার ভবনে কি হবে না হবে, একাডেমিক কাজকর্ম, আমরাই গিয়ে সেগুলো ফাংশন করাইতেছি। হ্যাঁ, পুরাটা আমরা চালাচ্ছি, আমরা মেনটেন করতেছি। আবার আশেপাশে এলাকার যে আওয়ামী লীগের এমপি ছিল, তারা রাত্রে আবার লোকজন জড়ো করতেছে অ্যাটাক করার জন্য, চারদিক থেকে অ্যাটাক করবে। তখন আমরা বসে আবার প্ল্যান সাজাইতেছি আমরা কীভাবে ডিফেন্ড করব। সবগুলা হলকে তখন আমরা সজ্জিত করছি আর কি ডিফেন্স করার জন্য। এবং আমাদের প্রিপারেশনের কথা শুনে 16 তারিখ অ্যাটাকটা হওয়ার কথা আশেপাশে এলাকা থেকে, বাইপাইল থেকে, সাভার থেকে ছাত্রলীগ যুবলীগ নিয়ে আইসা। আমাদের প্রস্তুতির কথা শুনে তারা আর ঢুকে নাই। আর 17 তারিখে পুলিশ নিয়ে আসছে, তারা বুঝছে পারবে না আমাদের সাথে। আমরা তখন পুরোপুরিভাবে প্রায় অস্ত্র সজ্জিত যা আছে আমাদের কাছে, ব্যারিকেড ট্যারিকেড দিয়ে রাখছি পুরোটা। তারপর 17 তারিখে তো পুলিশ আমাদের উপর হামলা করলো, আমাদের অনেকে আহত হইলেন এবং ক্যাম্পাস থেকে আমাদেরকে বিতাড়িত করে দেওয়া হইল। এরপর একটা ঘটনা ঘটছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে, যেটা দেশে এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে একদমই অমিটেড, কেউ এটা নিয়ে কথা বলতেছে না, এটা টোটালি আনরেকগনাইজড। অনেকেই বলে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 17 তারিখের পরে আর কোনো প্রতিরোধ তৈরি করতে পারে নাই। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে পার্টিকুলারলি ট্রু না। 17 তারিখে পুলিশ আমাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে 18 তারিখেই আবার আমরা ব্যাক করি। আমরা যতজন ছিলাম আশেপাশে এলাকাগুলোতে আমরা আবার ব্যাক করি, রাত্রে আশ্রয় নিয়েছিলাম, পুলিশ তো রেড দিছে। আমরা যারা কোনো মতে বেঁচে গেছি আমরা আবার এক হই। এক হওয়ার পরে ক্যাম্পাস তখন পুলিশের দখলে, পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে অ্যাটাক করবে এরকম একটা অবস্থা। সেই সময় আশেপাশে এলাকা থেকে ইসলামনগর, আমবাগান, আশেপাশে এলাকা, সেখান থেকে জনগণ, আবাল বৃদ্ধ বনিতা আমাদের সাথে এসে যুক্ত হয়। আমার মনে আছে চারদিকে পুলিশ, একটু পরে অ্যাটাক করবে, আমরা সবাই ওয়েট করতেছি কি হবে না হবে, আমাদের তো বেঁচে থাকবো কিনা। তখন আমরা শুনতে পাইছি যে ওই দিক থেকে আসতেছে মানুষ। অসাধারণ একটা অনুভূতি, এবং সাধারণ মানুষ কিন্তু একেবারে, হ্যাঁ। তো তারা এসে যুক্ত হওয়ার পরে আমরা পুলিশকে ড্রাইভ ব্যাক করে ক্যাম্পাস থেকে তাড়াইয়া দিই, হলগুলো আবার তালা ভেঙে আমরা দখল করি। এটা হচ্ছে 18 তারিখের কথা। 17 তারিখে পুলিশ আসছে, পরে 18 তারিখে আবার আমরা ব্যাক করি। এবং এরপর থেকে জাহাঙ্গীরনগর 5 আগস্ট পর্যন্ত ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল। শুধু সন্ধ্যার পরে তো আর মানে তখন তো আমাদের কন্ট্রোল রাখার তেমন কোনো কিছু নাই, আমাদের কাছে তো নাইট ভিশন গগলস নাই, এগুলো নাই। তখন হচ্ছে পুলিশ, র্যাব, বিজিবি ঢুকলে পরে তখন আমরা ক্যাম্পাসে যারা থাকতাম তারা বের হয়ে আসতাম, বিভিন্ন জায়গায় আশ্রয় নিতাম। পার্টিকুলারলি 22-23 তারিখের দিকে মনে হয় খুবই ভয়ঙ্কর একটা রেড পড়ে। তখন আমাদের অনেককেই পালায় থাকতে হয় অনেক কষ্ট করে। আলটিমেটলি আমি অ্যারেস্ট হই 28 তারিখে। এবং সেই সময় আমরা যাদের বাসা বাড়িতে ছিলাম একদম সাধারণ মানুষ, মুদি দোকানদার, গার্মেন্টস শ্রমিক, এরকম। এইটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের একটা খুবই ইউনিক বৈশিষ্ট্য, জনগণের সাথে একদম ডিরেক্ট কানেকশন। এবং আপনি যদি ম্যাপ আউট করেন এটা, আপনি পুরো দেশে যে গণঅভ্যুত্থান হচ্ছে সেটার সাথে মেলাতে পারবেন। প্রথমে ছাত্রদের আন্দোলন, সেখানে পুলিশ, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর হামলা, তারপর জনগণের সেখানে কানেক্টেড হওয়া ছাত্রদের সাথে এবং আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তারপর ছাত্রদেরকে গ্রেপ্তার, আমাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, জনগণের স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা তুলে নেওয়া, আমরা সবাই সমন্বয়ক। এবং এর প্রেক্ষিতে 5 তারিখে
চূড়ান্ত গণ অভ্যুত্থান এক দফার উপর ভিত্তি করে। তো এই পুরো প্রসেসটা জাহাঙ্গীরনগরে দেখেছি। এবং সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5 তারিখে আমি যখন লং মার্চে অংশ নিই, 3রা আগস্ট আমি ছাড়া পাই, রিমান্ড থেকে আমাকে ছাড়া হয়। তখন আমার পায়ে অপারেশন হয়েছে, আমি ক্রাচ নিয়ে হাঁটি। আমি যখন লং মার্চে যুক্ত হই তখনও মানুষ যেভাবে আমাদেরকে রিসিভ করেছে সেটা অভূতপূর্ব। এবং যখন আমরা আস্তে আস্তে ঢাকার দিকে যাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লং মার্চ নিয়ে, তখন মনে হচ্ছিল যে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে সমন্বিত। এই জনগণের যে সম্মিলন, মনে হচ্ছে যে প্রত্যেকটা হার্টবিট আমার হার্টবিট এক হয়ে গেছে। হ্যাঁ, তো এই পুরো বিষয়টাই আলটিমেটলি আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তো বিশেষ করেই এবং সারা দেশের গণ অভ্যুত্থানের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হ্যাঁ, সমন্বিত সত্তা তৈরি হয়, এটা গণ অভ্যুত্থানের একটা বৈশিষ্ট্য বা বৈপ্লবিক পরিস্থিতির একটা বৈশিষ্ট্য। তো ওভারঅল এটাই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের এক্সপিরিয়েন্স। এবং আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত অভিমত, জাহাঙ্গীরনগরের ছাত্র হিসেবে হয়তো একটু বায়াস থাকতে পারে, কিন্তু গণ অভ্যুত্থানের দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যতম একটি অগ্রসর জায়গা, যেখানে গণ অভ্যুত্থান রচিত হওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। নিঃসন্দেহে আমরা আসলে খুব ভালো হলো আপনি একসাথে পুরো আলাপটা করাতে, আমরা অনেকগুলা গতিপথ একটা জায়গায় এসে মিলাতে পারলাম আর কি। আচ্ছা, গণ অভ্যুত্থান হইলো, এরপরে তো একটা সরকার আসলো, অনেক আকাঙ্ক্ষা সরকার, অনেক কিছু হইলো, অনেক কিছু হইলো না, এসব কিছু মিলে এখন একটা নির্বাচনের দিকে ধীরে ধীরে আগাচ্ছে, এরকম একটা ভাইব আছে সোসাইটিতে। সাম্প্রতিক সময় আপনার একটা মন্তব্য নিয়ে আলাপটা আগাই আর কি, যে জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা আলাপ আসতেছে না, তো আপনি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু বেশ সমালোচনা করতেছেন সরকারের যে অ্যাপ্রোচ, এবং বলতেছেন যে কি যে এইটা আসলে জনগণের প্রত্যাশাকে পূরণ করতে পারে নাই। একটু যদি ব্রিফলি একটু বুঝতে চাই। আমি আরও কঠিন ভাষায় বলেছি, আমি প্রত্যাখ্যান করেছি জুলাই ঘোষণাপত্র, যেটা আসলে কোনো ঘোষণাপত্র হয় নাই। প্রথমত একদম থিওরিটিক্যাল জায়গায়, পলিটিক্যালি প্রোক্লেমেশন এই জিনিসটা একটা অর্থ আছে, লিগালি এবং পলিটিক্যালি। প্রোক্লেমেশন হচ্ছে যখন জনগণ তার একটা লড়াইয়ে বিজয়ী হয়, রক্তাক্ত হয় সাধারণত, কারণ পুরনো ব্যবস্থার যারা অংশীদার থাকে তারা তো জনগণের বিরুদ্ধে লড়াই করে পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য। সেটাকে হারায় দিয়ে জনগণ যখন বিজয় হয়, রক্তাক্ত বিজয় যখন ঘটে, তখন জনগণ কেন বিজয়ী হলো, কি রাষ্ট্র সে দেখতে চায়, কি সমাজ সে দেখতে চায়, কী জন্য সে লড়াইটা করলো, সেটা সে বিবৃত করে, একটা স্টেটমেন্ট দেয় সে, এই জন্য আমি লড়াই করেছি, এরকম একটা দেশ বা সমাজ তৈরি করার জন্য আমি লড়াই করেছি। ওই স্টেটমেন্টটাই হচ্ছে প্রোক্লেমেশন। এখন এই প্রোক্লেমেশনটা কখন দেয়? যখন জনগণ ঐক্যবদ্ধ থাকে, লড়াইয়ের মুহূর্তে বা লড়াইয়ের ঠিক পরপর, বিজয়ী হওয়ার পরপর, ওই মুহূর্তে। ঘোষণাপত্র কাইন্ড অফ কিন্তু আমাদের আছে, এক দফার যে স্টেটমেন্ট, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিলোপ, এটা কিন্তু এক দফার স্টেটমেন্ট। এইটাকে আপনি ঘোষণাপত্র বলতে পারেন, ঘোষণাপত্রের প্রারম্ভিকতা আপনি বলতে পারেন। ঘোষণাপত্র তো একটা বড় ডকুমেন্ট হবে। তো এই এক দফার ভাব সম্প্রসারণটাই মূলত ঘোষণাপত্র। এক দফা 3 তারিখে দেওয়া হয়েছে, জনগণ সেটা অ্যাকসেপ্ট করেছে এবং নিজের বুকের তাজা রক্ত দিয়ে জনগণ বিজয়ী হয়ে ম্যান্ডেট দিয়েছে এই এক দফা বাস্তবায়নের, যারা দেশের নেতৃত্ব দিয়েছে তাদেরকে। এখন সেই জায়গা থেকে এই এক দফার যে ভাব সম্প্রসারণ বা ঘোষণাপত্রটা দেওয়া উচিত ছিল তখনই, যখন জনগণ ঐক্যবদ্ধ এবং জনগণের কণ্ঠস্বর হিসেবে বিপ্লবী ছাত্র নেতৃত্ব তখন ফাংশন করছেন, তখন দেয়া হয় নাই। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তারা তখন নানাভাবে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, নতুন রাষ্ট্র, নতুন সমাজ, এর বিপরীতে গিয়ে নানা ধরনের কথা বলতে শুরু করলেন। তখন একটা আর্জেন্সি তৈরি হলো, এই স্টেটমেন্টটা থাকলে ভালো হতো। তাহলে কেন জনগণ বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, সেটার একটা সুনির্দিষ্ট যে উদ্দেশ্য বা লক্ষ্য, সেটা আমাদের কাছে পরিষ্কার থাকতো, সেটা কেউ অস্বীকার করতে পারতো না তখন যারা অংশগ্রহণ করেছে। তো তখন একটা আর্জেন্সি তৈরি হলো এই ঘোষণাপত্রের, এবং তখনও বিপ্লবী ছাত্র নেতৃত্বের একটা গ্রহণযোগ্যতা ছিল পুরো জনগণের কাছে। সেই জায়গা থেকে তারা তখন ঘোষণাটা দিতে চেষ্টা করলেন। ডিসেম্বর 30 তারিখ আপনার হয়তো মনে আছে যে ঘোষণাপত্র দেওয়ার একটা প্রোগ্রাম ডাকা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির পক্ষ থেকে। পরে রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলোর নেতারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং বললেন যে এটা আসলে করাটা উচিত হবে না, কারণ গণ অভ্যুত্থান তো আমরাও করেছি, আমাদের সাথে তো আলাপ করা উচিত। তো তাদের কথাটাও যৌক্তিক, যদিও তারা ঘোষণাপত্রের কোনো উদ্যোগ তারা নিজেদের পক্ষ থেকে নেন নাই। তো আমরা তখন তাদের এই কথাটাকে অনার করেছি যে ঠিক আছে, তাহলে সেভাবেই হোক। এখন তারপরে অন্তর্বর্তীকালীন সরকারকে রাখা হয়েছে মিডিয়েটর হিসেবে,
যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে সে ঘোষণাপত্রটা দিবে। অন্তর্বর্তীকালীন সরকার এখানে কি করলো, সে প্রথমে এটা রাজনৈতিক দলে সীমাবদ্ধ করে ফেললো। রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্র নিয়ে আলাপ আলোচনা করছে। গণঅভ্যুত্থান কি শুধু রাজনৈতিক দল করেছে, কিংবা গণঅভ্যুত্থান কি রাজনৈতিক দলগুলো কোনো জোটের অধীনে হয়েছে? 90 যেরকম 3 জোটের আন্ডারে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেরকম হয়েছে 24-এ? না, কোনো রাজনৈতিক দলীয় জোটের অধীনে কিন্তু গণঅভ্যুত্থান হয় নাই। এবং গণঅভ্যুত্থানে অসংখ্য সামাজিক সংগঠন, বুদ্ধিবৃত্তিক সংগঠন, নানা পর্যায়ে কৃষক শ্রমিক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে পেশাজীবী সকলের একটা শ্রেণীগত প্রতিনিধিত্ব ছিল। তাহলে আপনি জনগণের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দিবেন, কিন্তু সেখানে এই প্রতিনিধিত্ব থাকবে না, জনগণই থাকবে না, তাহলে তো হলো না। অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটাই করলো, ঘোষণাপত্রের আলাপটা টোটালি পলিটিক্যাল পার্টির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। এবং পরবর্তীতে কি দেখা গেল, ঘোষণাপত্র দেওয়ার সময় 5 আগস্ট এই বছরের অনেক পলিটিক্যাল পার্টিও দেখা গেল জানে না ঘোষণাপত্রে কি আছে। আমাদের পলিটিক্যাল পার্টি অনেক সিনিয়র লিডার হচ্ছে ঘোষণাপত্র দেওয়ার কয়েক ঘন্টা আগেও ঘোষণাপত্রের ড্রাফট পড়ে নাই। এমনকি গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া জনগণের স্পোক্স পার্সন হিসেবে যারা কাজ করেছেন তারাও ঘোষণাপত্র পড়েন নাই, ঘোষণাপত্রে কী লেখা আছে জানে না। আর এটা নাকি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। এটা তো হাস্যকর, এটা তো কোনোভাবেই ঘোষণাপত্র না। প্রোক্লেমেশনের যে একটা সংজ্ঞা আছে পলিটিক্যাল থিওরি অনুসারে, লিগালি, ওই সংজ্ঞা অনুসারে এটা কোনোভাবেই ঘোষণাপত্রের কাতারে পড়ে না। আমি এই যে চেয়ারটা মনে করেন যেখানে চাকা আছে, মনে হয় হ্যাঁ চাকা আছে, তো চাকা আছে দেখে তো আমি এটাকে BMW গাড়ি বলতে পারবো না। সংজ্ঞাগতভাবে তো হইল না জিনিসটা, তো গাড়ি না, এটা চেয়ার। তো আপনি একটা ডকুমেন্ট দিছেন, সেটাকে বলতেছেন গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, কিন্তু গণই নাই সেখানে, গণর কোনো অংশগ্রহণ নাই, গণ এখানে কোনো মতামত দিতে পারে নাই। শ্রমিক, কৃষক, পেশাজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী যারা রক্ত দিয়েছে, রক্ত দিয়ে যারা গণ অভ্যুত্থানকে বিজয়ী করেছে, তাদের এখানে বলার কিছু নেই। তাহলে এটা তো গণ অভ্যুত্থানের কোনো ঘোষণাপত্র হইতে পারে না, ক্যাটাগরিক্যালি ডেফিনিশনের জায়গা থেকে। এ কারণে বলেছি এটাকে ঘোষণাপত্র আপনি যদি বলেন তাহলে এটা প্রতারণা এবং প্রহসন হবে। হ্যাঁ, আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, আপনারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, আপনারাও অংশীদার হিসেবে আপনারা একটা ডকুমেন্ট দিয়েছেন, সেখানে অনেক ভালো ভালো কথা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন তাদেরকে স্বীকৃতি দিয়েছেন, খুব ভালো। এটাকে ঘোষণাপত্রর একটা প্রস্তাবনা আকারে দেখা যায়, আপনারা প্রস্তাব করেছেন এটা ঘোষণাপত্র হতে পারে, জনগণ বিবেচনা করবে। হাইয়েস্ট এই ডকুমেন্টকে এইভাবে দেখা যায়, সর্বোচ্চ। কিন্তু আপনি এটাকে ঘোষণাপত্র কোনো সেন্সেই বলতে পারেন না। আপনার সাথে এবার একটু আপনার পার্টি নিয়ে কথা বলে, এই মানে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সবচেয়ে বড় যে সামাজিক, মানে আমি একদম খোলাখুলি বলে যে ক্লাউডে, মানে সাধারণ মানুষের মধ্যে বা আমাদের এখানে যে এই মধ্যবিত্ত কি বলবো এটাতে মত তৈরির কারখানা, তারা এনসিপিকে খুবই একটা ডানপন্থী ঘেঁষা বা ডানপন্থার দিকে ঝুঁকে থাকা বা পপুলিস্ট এই মতাদর্শের দিকে ঝুঁকে থাকা পার্টি হিসেবে দেখতে পছন্দ করে। এবং সেটার ক্ষেত্রে একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখা হয় যে এই যে ধরেন নারীদের প্রশ্নে যে ওই যে নারী সংস্কার কমিশনের রিপোর্টের বিষয়ে খুব শক্তিশালী অবস্থান না নেওয়া ইত্যাদির বিষয় আছে। আমরা খুব ভালো করেই জানি যে এনসিপির ভিতরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা আছেন যারা আবার পার্টির ভিতরে নিজেদের টেক্সট নিয়ে সমালোচনা করেন এবং প্রকাশ্যেই করেন, আপনিও সে তাদের মধ্যে একজন। কিন্তু মানে এটাও আমরা অনেকবার দেখে ফেলছি আর কি। কিন্তু আপনি কি মনে করেন এটা এনাফ? আর এই যে অভিযোগটা আছে তার বিরুদ্ধে, এটা আপনি কিভাবে দেখেন? এনসিপি যখন দল আকারে গঠিত হয় তার আগে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, নাগরিক কমিটি ছিল, মূলত এই দুইটি প্ল্যাটফর্ম থেকে আসা নেতাকর্মীরা এনসিপিটা তৈরি করে। প্রথম থেকে এখানে একটা জিনিস যেটা কাজ করেছে সেটা হচ্ছে যেহেতু অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, সবাইকে ধারণ করতে পারতে হবে। শুনতে খুব ভালো শোনায়, কিন্তু এটা খুবই ডিফিকাল্ট টাস্ক। এবং এখানে বাংলাদেশে হিজাব পরা নারীও গণঅভ্যুত্থান করেছে, জিন্স পরা টপ পরা নারীও গণঅভ্যুত্থান করেছে, এমন নারীও গণঅভ্যুত্থান করেছে যে মনে করে সবার হিজাব পরা উচিত, এমন নারীও গণঅভ্যুত্থান করেছে যিনি মনে করেন যে তিনি একেবারে পশ্চিমা লিবারাল ধারণায় টোটালি হিজাবই সমস্যা দেখেন। তো এরা সবাই গণঅভ্যুত্থান করেছে, আপনি কাউকেই ফেলে দিতে পারবেন না। তো এই জনগোষ্ঠীগুলোকে একসাথে যখন আপনি রিপ্রেজেন্ট করতে যান তখন একটা প্রবলেম তৈরি হয় যে আপনি কিভাবে এটা করবেন, কমন জায়গাটা আপনি কোথায় খুঁজে পাবেন। এই সমস্যাটা থেকেই মূলত এনসিপিতে এই ঝামেলাটা। এবং আপনি দেখবেন যে এনসিপিতে সব ধরনের এই ধরনের জনগোষ্ঠী সাংস্কৃতিক জায়গা থেকে রক্ষণশীল, উদার, সব ধরনের একটা রেপ্রেজেন্টেশন আছে, কিন্তু এই রেপ্রেজেন্টেশনটা আদর্শিকভাবে কি বলবে সেটা কিন্তু তৈরি করা যায় নাই। এটা একটা বড় কারণ হচ্ছে এই কাজটা মূলত দলীয় কোনো কাজ ছিল না, এটা একটা রাষ্ট্রীয় কাজ ছিল, রাষ্ট্র গঠনের কাজ ছিল। এটা ছোট হয়ে একটা দলের জায়গায় এসে
চলে আসছে আর কি। এটা অবশ্যই আমাদের ব্যর্থতা আছে, এখানে পরিস্থিতিগত কারণ আছে, পুরনো স্ট্যাবলিশমেন্টের বিভিন্ন কাবজাব আছে এই জায়গায়। পরিষ্কার করে বলতে গেলে গণ অভ্যুত্থান হওয়ার পরে পুরো জনগোষ্ঠীর শ্রেণী পেশা ধর্ম সংস্কৃতি গোত্র নির্বিশেষে যারা অংশগ্রহণ করেছে সকলকে তো এক জায়গায় আসতে হবে, এক জায়গায় এসে বলতে হবে পুলিশ আদালত রাষ্ট্র কাঠামো সব তো উড়াই দিলাম আমরা। এটাই তো করেছে জনগণ 5 আগস্টে। তাহলে এখন নতুন করে তো এগুলো তৈরি করতে হবে, এমনভাবে আমরা তৈরি করব যেটা আলটিমেটলি আমাদের জনগণকেই সার্ভ করবে। সেটা কিভাবে হবে? পুলিশ কিভাবে ফাংশন করবে? সে কি হিজাব এনফোর্স করবে কারো উপরে, নাকি সে বাক স্বাধীনতার চরমতম যে অ্যালাওয়েন্সটা আছে যে যা ইচ্ছা করেন গালিগালাজ থেকে শুরু করে জুতা মারামারি যা ইচ্ছা করেন কিচ্ছু করবো না আমরা, কোনটা সে অ্যালাউ করবে? পুলিশ কোন জায়গায় পুলিশিং করবে, কোথায় করবে না? আদালত কোন জায়গায় সে কি ব্লাসফেমি আইন অনুসারে বিচার করবে, নাকি সে একদম সবাইকে গালিগালাজ করাটা ওপেন করে দিবে, এটা নিয়ে কোনো আইনি পদক্ষেপ থাকবে না? এই বিষয়গুলো তখন জনগোষ্ঠীর বিভিন্ন ধর্মবর্ণ গোত্র শ্রেণী পেশা মানুষ এসে ঠিক করে, সবাই একসাথে বসে আলাপ আলোচনা করে ঠিক করে। এই আলাপ আলোচনার জায়গাটাকেই বলা হয় গণপরিষদ। এটা খুব কমন সেন্সের ব্যাপার, অনেকে বলার চেষ্টা করেন এটা খুব থিওরিটিক্যাল, জনগণ বুঝে না, টোটালি ভোগাস কথাবার্তা। এটা টোটালি কমন সেন্সের ব্যাপার, সবাই বুঝে। তো এই গণপরিষদটা হওয়ার কথা ছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে, হওয়া উচিত ছিল, হওয়াটা স্বাভাবিক ছিল, হইতে হইতো। কিন্তু এটা পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো আমলাতন্ত্র, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, পুরনো ব্যবসায়ী গোষ্ঠী, পুরনো বড় বড় রাজনৈতিক দলগুলো যারা আগের সিস্টেমটাই দেখেছে, আগের সিস্টেমে তারা ক্ষমতার বাইরে থাকতো, তখন ক্ষমতায় আসার চেষ্টা করতো, ক্ষমতায় থাকলে সেটা ভোগ করার চেষ্টা করতো। তো সেই ইস্টাবলিশমেন্টে তারা অভ্যস্ত, তারা ওই ইস্টাবলিশমেন্টটাই টিকায় রাখতে চাইছে, যদিও জনগণ সেটাকে টোটালি অস্বীকার করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে 5 আগস্ট। তো তারা যখন এটা করলো তখন গণপরিষদটা কিন্তু হইল না। তখন পুরনো ব্যবস্থার যা কিছু তখনও টিকে ছিল ছোটোখাটো, সেগুলোকে নিয়েই রাষ্ট্রপতিকে রেখে দিয়ে তার অধীনে কিছু উপদেষ্টাকে দিয়ে মন্ত্রণালয় ভাগ করে দিয়ে একটা সরকার দাঁড় করিয়ে দেওয়া হলো, একটা রাষ্ট্র কাঠামো। এই রাষ্ট্র কাঠামো তখন গণ অভ্যুত্থানের মধ্য থেকে উঠে আসা সমাজ বা সামাজিক যে আকাঙ্ক্ষা বিভিন্ন জনগোষ্ঠী, এইটাকে ক্যাচ করতে ধারণ করতে ব্যর্থ হলো। কারণ এখানে তো গণপরিষদ করে নাই, সেই আলাপ আলোচনা করবে কোন ফোরামে? সেই পুরানো এস্টাবলিশমেন্টে পুরানো রাজনৈতিক দলগুলো করলো, নতুনদেরকে বললো তোমরাও একটা দল করে আসো, না হলে কিন্তু এখানে কথা বলতে পারবো না। আমরা তো পড়লাম বিপদে। সেই জায়গা থেকে আমাদের দলটা কিন্তু আসছে। প্রথমে কিন্তু আমরা সামাজিক শক্তিকে প্রতিনিধিত্ব করতে চাইছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি দিয়ে। পরে দেখলাম যে এটা পসিবল না, কারণ রাষ্ট্র সমাজের মধ্যে টেনশন তৈরি হয়ে গেছে, ওই জায়গায় আমাদের ভয়েস নাই। 2 জন উপদেষ্টা গেছে, কিন্তু তারা তো সংখ্যালঘিষ্ঠ উপদেষ্টা পরিষদে, তাদের পক্ষে তেমন কিছু করা পসিবল না, তাদের কথা আমলারা শুনে না। তো সেই জায়গা থেকে আমাদের কি করতে হবে? সেখানেও প্রতিনিধিত্ব লাগবে, আমাদের পার্টিসিপেশন লাগবে। তো দল না করলে ওখানে আমি পার্টিসিপেট করবো কীভাবে? সে তো দল নিয়েই আসর বসায়। তো আমাদেরও দল করতে হইলো, দল নিয়ে সেখানে যাইতে হইলো। এবং দল করার ক্ষেত্রে আমরা ওই যে সমাজকে ধারণ করতে চাইছিলাম, সব পক্ষ থেকে প্রতিনিধি নিয়ে আমরা সেখানে গেলাম। কিন্তু ওই আলাপ আলোচনাইটাও হয় নাই, যেটা হইলে পরে আপনি কমন গ্রাউন্ড খুঁজে পান একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে। তো এই কারণে যেটা হয়েছে, এনসিপি দলটা ডানপন্থী, বামপন্থীরা বলে ডানপন্থী, ডানপন্থীরা বলে বামপন্থী। কারণ যখন যেই ঝোঁক কাজ করে আর কি, যখন এনসিপির বামপন্থী বা এনসিপির লিবারাল বা উদারবাদী কিছু নেতাকর্মী কোনো একটা অবস্থান নাই, সেটা খুব কড়াভাবে ডানপন্থীদের চোখে লাগে, তারা হামলায় পড়ে, এইটা তো বামপন্থী দল। আবার যখন ডানপন্থী বা একটু কনজারভেটিভ যারা, তাদের যারা প্রতিনিধি, তারা একটা অবস্থান নেয়, তখন বামপন্থীদের খুব চোখে পড়ে। তো এইরকম একটা হটস্পট সিচুয়েশন তৈরি হলো, এবং এটা পুরাটাই হচ্ছে পুরানো ব্যবস্থাটা টিকে থাকার কারণে। তো এইখানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আলটিমেটলি এটার সমাধান এনসিপি দলীয়ভাবে করতে পারে গণপরিষদ এবং নতুন জনগণের সংবিধান, গণপরিষদে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন সংবিধানের দাবিটাকেই আগায় নিয়ে গিয়ে। এটা ছাড়া এখানে নিজেরা বসে এটা সমাধান করার কিছু না, কারণ এটা একটা সামাজিক প্রবলেম। আপনি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্র গঠনের কমন সূত্র, যে সূত্রটা একজন হিজাবি নারীও মানতে পারবে, একজন জিন্স এবং টপ পরা নারীও মানতে পারবে, এটা যে আপনি তৈরি করবেন, এটা কোনো দলের কাজ না। বরং এই কাজটা যাতে হতে পারে সেদিকে ড্রাইভ করাটা, গণপরিষদ এবং নতুন সংবিধানের দিকে ড্রাইভ করাটা এখন এনসিপির এজেন্ডা হওয়া উচিত। অন্যান্য এজেন্ডার দিকে না যাওয়া উচিত, আদর্শিক এজেন্ডা সাংস্কৃতিক এজেন্ডায় না যাওয়া উচিত। এবং জনগণের যে অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, যেটা সে গণপরিষদের মাধ্যমে পাবে। এইখান থেকেই আসলে আমার পরের প্রশ্নটা আসবে, সেটা হইতেছে মব প্রশ্ন। এবং এইখানে ধরেন যেটা হচ্ছে যে কি কালচারাল ন্যারেটিভ আমার যেভাবে মবের প্রশ্নটা উত্থাপন করতে বলে, আমি আবার জুলাই মানে শুধুমাত্র
একটা দর্শকের অভিজ্ঞতা থেকেও আমি আসলে পারি না ওইভাবে এই জিনিসটাকে দেখতে, যে কারণ হচ্ছে যে বাংলাদেশে এই শ্রেণী মানে জুলাই পূর্ববর্তী ফ্যাসিজমের কালে এখানে যে কালচারাল এলিট বর্গ তার যে দেখা মানে সমাজকে যে দেখার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যে খুবই জনবিচ্ছিন্ন, এটা আমি খুব কাছে থেকে দেখার অভিজ্ঞতার কারণেই আমি মনে হয় ঠিক এইভাবে পারি না আর কি এই জিনিসগুলোকে দেখতে। মানে খুব সহজ ভাষায় বলি যে ধরেন একজন নির্বাচন কমিশনার মনে হয় অ্যারেস্ট হইলেন এবং তখন আমাদের ফেসবুকে আলাপ আলোচনা হলো যে কি একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে আমরা দেখতেছি, কিন্তু ওই যে এই ভদ্রলোকটা যে তার প্রয়োজন মতো সময় মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারেন, এইটাই হচ্ছে যে কি সবচেয়ে বড় সমস্যা আর কি, যে কখন কোন পর্যায়টা সামনে আসবে এটা তো একটা রাজনীতি নির্ধারণ করে দিচ্ছে। সো সেই জায়গা থেকেই বলতে চাই যে মানে প্রশ্নটা এইভাবেই করতে চাই যে জুলাইয়ের পরে অবশ্যই বাংলাদেশে প্রচুর মব হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, মাজার টাজারগুলোতে এরকম ভাঙচুরের ঘটনা ঘটছে, আবার এই ধরনের ঘটনাও ঘটছে প্রচুর পরিমাণে, যেইটার এক ধরনের জরুরতও ছিল এবং যেটা আপনি আগের আলাপে বললেন যে যেহেতু আমরা এরকম একটা সমাজ তৈরি করতে পারি নাই যেখানে, বা এমনকি জুলাই ঘোষণাপত্রও হইতে পারতো যেখান থেকে আমি পক্ষটাকে নির্ধারণ করতে পারতাম, সেটা যেহেতু আমি পারি নাই, ফলে মানুষকে কিছু কিছু জায়গায় অ্যাক্ট করতে হয়েছে। আমি এই দুটো পৃথক করব কিভাবে? এখানে প্রথমত এখানে যেটা আছে যেটা বুঝতে হবে বিপ্লবের ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে, সেটা হচ্ছে এনার্জি এবং এনার্জির এক্সপ্রেশন। মব প্রশ্নটাকে এই জায়গা থেকে বুঝতে হবে। আপনি যখন বৈপ্লবিক একটা পরিবর্তন ঘটায় ফেলছেন, জনগণের মধ্যে সেই এনার্জিটা কিন্তু রয়ে গেছে। এই এনার্জি এখন তাহলে কিভাবে ব্যয় হবে? সে তো নতুন দেশ, নতুন সমাজ, এমনকি নতুন বিশ্ব। কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান কিন্তু বৈশ্বিক জায়গা ছাড়া হয় না। বাংলাদেশের জনগণ আগস্ট মাসে যা করেছে, তারপর সে দক্ষিণ এশিয়ার মুক্তিকামী মানুষের লড়াইয়ের অগ্রদূত হতে পারত। সেই জায়গা থেকে তার ঐতিহাসিক পজিশন তখন ছিল। তো এই রকম একটা এনার্জি ঐতিহাসিক জায়গা থেকে দায় নিয়ে মানুষ তখন কি করে? মানুষ তখন রাষ্ট্র তৈরি করে, ইনস্টিটিউশন তৈরি করে। সে তার রাষ্ট্রকে নতুন করে সাজায়, জনগণের জন্য সে সমাজকে নতুন করে সাজায়। কালচারাল রেভলিউশন খুব ইম্পর্টেন্ট। এই ধরনের গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। এই যে গত 17 বছর ধরে আওয়ামী লীগ কিংবা তারও আগে থেকে ধীরে ধীরে এই ন্যারেটিভ এস্টাবলিশ করলো, মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ মানেই শেখ মুজিব বা আওয়ামী লীগের বাইরে যারা তারা কেউ অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা না। হ্যাঁ, তাই শেখ মুজিব বা আওয়ামী লীগের কোনো সৈনিককে তুমি কিছু বললে তুমি আসলে মুক্তিযুদ্ধকে বলতেছো, মুক্তিযুদ্ধকে ছোট করতেছো, মুক্তিযোদ্ধাকে ছোট করতেছো। এই যে পুরো ন্যারেটিভটা বিল্ড করলো, এটা তো একটা সাংস্কৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভেঙে ফেলার কথা। নতুন করে একটা ন্যারেটিভ তৈরি হওয়ার কথা। মুক্তিযুদ্ধ যে মূলত একটা জনযুদ্ধ ছিল, সেখানে মুক্তিযোদ্ধাদের মধ্যেও যে অনেকে পরবর্তীতে প্রতারণা করেছিল। জুলাই যোদ্ধারা পরে চাঁদাবাজি করে নাই। এটা কি কেউ বলবে যে 1973-74 সালে মুক্তিযোদ্ধা একটা গালিতে পরিণত হয়েছিল? যারা মুক্তিযুদ্ধ করতেন তারা লজ্জা পাইতেন যে আমরা মুক্তিযোদ্ধা এই কথাটা বলতে। এখন এই পরিস্থিতি কে নিয়ে আসছে? ওই সময় ক্ষমতায় কারা ছিল? তো এই ব্যাপারগুলো চর্চা করা, জনযুদ্ধের একটা ইতিহাসকে কিভাবে একটা দল কুক্ষিগত করলো, এবং জনযুদ্ধের পক্ষে থেকে যারা এরপরেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জনগণের একটা সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জন্য যারা লড়াই করে গিয়েছিলেন, সেই সব মুক্তিযোদ্ধাদের ইতিহাস কিভাবে পুরোপুরি মুছে দেওয়া হলো, এই প্রক্রিয়াগুলো কিন্তু সাংস্কৃতিক একটা বিপ্লবের মাধ্যমে উঠে আসার কথা। 71 নতুন করে লেখার কথা, 47 নতুন করে লেখার কথা, ফকির সন্ন্যাসী যুদ্ধ থেকে শুরু করে সবকিছু নতুন করে আমাদের পাঠ করার কথা 24-এর জায়গা থেকে, ঐতিহাসিক জায়গা থেকে। তো সেটা হয় নাই, সেটা একটা ব্যাপার। এটা যখন না হয় তখন জনগণ বুঝে না তার এনার্জিটা সে কোথায় ব্যয় করবে, তার কাছে ডিরেকশন থাকে না। এবং যেহেতু পুরনো স্ট্যাবলিশমেন্ট, বিপ্লবী সরকার হয় নাই, পুরনো স্ট্যাবলিশমেন্ট পুরনো কাঠামোই চাপায়া দিছে, নতুন করে কিছু তো করার নাই। আমি নতুন করে ইউনিভার্সিটি তৈরি করব, নতুন করে আমি পররাষ্ট্রনীতি তৈরি করব, এই এনার্জিগুলো তো তখন যাওয়ার কোনো জায়গা পায় না, এইসব জায়গা তো হয় নাই। ফলে এনার্জিগুলো কি হয়েছে? মিসডিরেক্ট হয়েছে। মব ইজ নাথিং এলস বাট মিসডিরেক্টেড রেভলিউশনারি এনার্জি। ওয়াহাবিরা অবশ্যই, সালাফি যারা আছে তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করছে, ওকে ফাইন। এখন আপনারা মাজারের বিরোধী, ফাইন। কিন্তু এখন নতুন যে সমাজ, সেখানে মাজার কিভাবে থাকবে না থাকবে, মাজারিদের সাথে আপনাদের সম্পর্ক কি হবে না হবে, সেটা তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, ডায়ালগ বাহাসের মাধ্যমে হবে। আবারও গণপরিষদের প্রশ্নে চলে আসছি। সেটা যখন আপনি হইতে দেন নাই, তখন এই বিপ্লবী এনার্জি নিয়ে সে কী করবে? এটা মিসডিরেক্টেড হবে, এবং তাই হয়েছে। এবং এই জায়গায় যখন বিশেষ করে পুরনো কাঠামো রয়ে গেছে এবং সেটা শেল্টারে যখন আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা শেল্টার নেওয়া শুরু করলো, জনগণও রিয়েক্ট করছে। বিচার নাই তো, বিচার হইতেছে না। ওই রিয়াকশনের ফলাফল হচ্ছে এই প্রধান নির্বাচন কমিশনারকে জনগণ গিয়ে অ্যারেস্ট করলো, বিভিন্ন জায়গায় জনগণ অ্যারেস্ট করলো। এবং মব বিষয়ে কিন্তু আমি
মাঝখানে খুব ভালোভাবে রিয়্যাক্ট করেছি, কাজও করেছি, অ্যাক্টিভিজম করেছি। পটিয়ায় একটা থানায় ছাত্রলীগের একজনকে ধরে নিয়ে গেছিল ছাত্র জনতা, পুলিশ পরে ছাত্র জনতাকে অ্যাটাক করছে। আমি এই ইস্যুতে কিন্তু পদযাত্রায় ছিলাম, জুলাই পদযাত্রা এনসিপির, সেই কর্মসূচিতে রংপুর ছিলাম। রংপুর থেকে আমি চট্টগ্রামে চলে গেছি, কারণ আমার কাছে মনে হয়েছে খুবই ভাইটাল। ফার্স্ট অফ অল, মব জিনিসটাকে মিসডিরেক্টেড রেভলিউশনারি এনার্জি হিসেবে কেউ পাঠ করতেছে না, এটাকে ঠিক দিকে ডিরেক্ট করতে হবে এনার্জিটারে, এটারে পাঠ করতেছে না, এটারে ওই পুরানো প্রগতিশীলতা প্রতিক্রিয়াশীলতায় নিয়ে গেছে এবং এটাকে একটা বিভাজনমূলক সংস্কৃতি এবং সমাজকে আগে যেভাবে বিভাজিত করা হয়েছিল ওই দিকে নিয়ে চলে যাচ্ছে। এইটাকে আমার কাছে অনেক বড় থ্রেট মনে হয়েছে জুলাইয়ের পরে। দ্বিতীয়ত, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটা মেকানিজম আমার চোখে পড়ছে। এই আমাদের দেশের কলোনিয়াল যে পুলিশি কাঠামো, সে সবসময় প্রথমে একটা বর্গ উৎপাদন করে, আমরা সবাই জানি এটা হোমোসেকার উৎপাদন করতে হয়, যে এই লোকগুলোকে মেরে ফেলা যাবে। এটা 70 দশকে ছিল বামপন্থী, এটা পরে শিবির হয়েছে, বারবার এরকম কিছু বর্গ তারা উৎপাদন করছে যাদেরকে মেরে ফেলাই যায়, এটা মানুষ না। তো মবকে ওই ধরনের একটা বর্গ আকারে উৎপাদন করার একটা প্রক্রিয়া সেই সময় আমার চোখে ধরা পড়ছে যে এটা করা হচ্ছে। কারণ পটিয়া থানার ওসিও বলছে যে এটা মব, সো মারো। তা আমার কাছে মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর। সামনে কোনো ন্যায্য দাবিতেও জনগণ যদি নিজের বিক্ষুব্ধতা প্রকাশ করে, সেটাকে মব আকারে দাগায় দিয়ে তার উপর পুলিশি হামলা জায়েজ করা একটা প্রক্রিয়া এস্টাবলিশ করা হচ্ছে, এটা আমার কাছে তখন মনে হয়েছে। তো মবকে সমাধান করতে হইলে ফার্স্ট অফ অল সামাজিকভাবে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে আছে, হ্যাঁ, সেটা সমাধান করতে হবে এবং এটার জন্য সামাজিক ডায়ালগ লাগবে। সেই জায়গায় আমরা পৌঁছে গেছিলাম গণঅভ্যুত্থানের পরে, তারপরে আমরা মিসডিরেক্টেড হয়েছি, সেই জায়গায় আবার যাইতে হবে। আমাদের গণপরিষদ লাগবে, সামাজিক পর্যায়ে আমাদের ডায়ালগ লাগবে, মানুষের সাথে মানুষের, সালাফিদের সাথে মাজারিদের লাগবে, হ্যাঁ, শাক্তর সাথে শৈবল লাগবে, হিন্দুর সাথে মুসলমানের লাগবে, সবার সাথে ডায়ালগ লাগবে। এবং ডায়ালগ করে যে সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারটা সমাজে এস্টাবলিশ করতে হবে। এটাই তো সামাজিক শক্তি এবং এর মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র গঠিত হয়, জনগণের সমাজ এবং রাষ্ট্র। এবং পুরনো কাঠামো থেকে আমাদের পুরোপুরি বের হয়ে আসতে হবে, যাতে এই বর্গ আকারে কখনো বামপন্থী, কখনো শিবির, কখনো মব, কখনো এটা কখনো সেটা, এই নির্মাণটা যাতে করা না যায়। এর বাইরে গিয়ে ক্রিটিক্যালি মবের সমালোচনা আপনি করতে পারেন, বিরোধিতা করতে পারেন, কিন্তু এই নুয়ান্সগুলো যদি আপনি না ধরতে পারেন তাহলে আপনি কিন্তু বিভাজনমূলক যে রাজনীতি, সাংস্কৃতিক রাজনীতি, সেখানে পড়ে যাবেন, অথবা আলটিমেটলি পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমনমূলক যে বিহেভিয়ার সেটাকে শক্তিশালী করবেন। এক্স্যাক্টলি। আপনি একটা কমেন্ট করছিলেন কিছুদিন আগে বিএনপি প্রসঙ্গে। তো ধরেন এখন ওই যে সমাজের বাতাস যে কথা আমাদেরকে শোনায় আর কি, যে সামনে তো নির্বাচন হবে এবং বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো আপনি বলতেছিলেন যে কি বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে দেশের অবস্থা আরও খারাপ হবে। তো আবার বিএনপির অভ্যুত্থানের পরবর্তী সময়ে অনেক আলাপের ভিতরে আমরা এক ধরনের একটা দেখছি, এই ঐক্যমত্যের প্রতি ঝোঁক বা অনেক সফট আলাপ, যেটা আবার সময়ের সাথে সাথে আবার একটু হার্ডও হইতে দেখছি। এবং আলটিমেটলি বিএনপির তো আসলে দুই ধরনের পলিটিক্স আছে, একটা হচ্ছে তার এলিটিস্ট পলিটিক্স, যে চেহারাটাও দেখাইতে চায়, আবার ওর যে প্রান্তিকতা, যেটা আমরা দেখলাম যে মিডফোর্ডে একটা লোক কীভাবে নির্মমভাবে হত্যা করা হলো, বা লোকাল পর্যায়ে আমরা যেটা দেখি। এবং বিএনপি সবসময় এই দুইটার মধ্যে একটা খেলাধুলার মধ্যে থাকে আর কি। সো যেমন একটা আশাবাদও আছে, আবার তেমন একটা আশঙ্কাও আছে, আমি সোসাইটিটা যেভাবে দেখি আর কি। আলটিমেটলি আপনার এই কমেন্টটাকে ধরে একটু বুঝতে চাইতেছি আর কি, যে কেন পরিস্থিতি খারাপ হবে মনে করেন। প্রথমত, বিএনপি ঐতিহাসিকভাবে খুবই ডিফিকাল্ট একটা পজিশনে আছে। সংসদ নির্বাচন যদি আগের মতোই হয়ে থাকে, যেটা আগের মতো হবে এটা ধরা যায়, যদি সেটা হয়ে থাকে, গণপরিষদ নির্বাচন যদি না হয়, সেক্ষেত্রে যেটা হবে, বিএনপি আসলে ঐতিহাসিকভাবে একটা বিশাল দায় তার কাঁধে তুলে নেবে। বর্তমান পরিস্থিতিতে পুরনো ব্যবস্থার আন্ডারে সংসদ নির্বাচন হইলে আপনার 50 কোটি 100 কোটি টাকা দিয়ে এমপি হয়ে জিতে আসতে হইলে, নির্বাচনের খরচ দিয়ে, তাহলে বিএনপি জিতবে, কারণ ওই দলটা সেই সামর্থ্য আছে এবং একটা হিউজ নাম্বার অফ সিটস সে নিবে, এটা প্রায় বলা যায়। তো সেই জায়গা থেকে গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ বা রাষ্ট্রের যে গতিপথ, সেটা নির্ধারণের দায়িত্বভার বিশাল আকারে বিএনপির কাঁধে পড়বে। কিন্তু আলটিমেটলি গণঅভ্যুত্থানের পরে যে সামাজিক সিচুয়েশনটা থাকে, সেখানে সমাজকে এম্পাওয়ার করতে হয়। সমাজের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, এই যেমন বম জনগোষ্ঠী, তাদের 500 জন এখনো হচ্ছে হাসিনার আমল থেকে জেলে ছিল, এখনো জেলে আছে। হ্যাঁ, এই ধরনের ছোটোখাটো নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকেও কিন্তু আপনার এম্পাওয়ার করতে হবে, এদেরকে শোষণ নিপীড়ন থেকে বের করে আনার কাঠামো আপনার নির্মাণ করতে হবে, এদের কণ্ঠস্বর দিতে হবে আপনার। সেটা যদি আপনি না করতে পারেন, যে রেভলিউশনের এই এনার্জিটা ছড়ায় গেছে,
সেটা বসে থাকবে না, সেটা বিভিন্নভাবে অ্যাক্ট করবে এবং সমাজে অস্থিরতা তৈরি হবে। এখন বিএনপি একটা দলীয় জায়গা থেকে যদি রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেয় বা তার কাছে চলে আসে, সে কিন্তু সমাজকে এইভাবে রিপ্রেজেন্টটা করতে পারবে না। সেই সময় একটা অস্থিরতা তৈরি হবে, অর্থনৈতিক অস্থিরতা তৈরি হবে, বেকারত্ব বাড়তেছে, সামাজিক টেনশন তৈরি হবে। এই যে আপনি ওয়াহাবি মাজারিদের মধ্যে এটা সলভ করতে পারেন নাই, আপনি সংখ্যালঘু যে জনগোষ্ঠী আছে তাদের উপর হামলা হয়, এগুলো আপনি সলভ করতে পারেন নাই। তাহলে এইগুলো তখন কি হবে? এগুলো তখন আরও বাড়বে, যেহেতু আপনি দলীয় জায়গা থেকে এখন রিপ্রেজেন্ট করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটলিস্ট নামে হইলেও অভ্যুত্থানের সরকার, নামে হইলেও। কিন্তু আপনি বিএনপি সরকার নামে এবং কামে দুই জায়গায় আপনি দলীয় সরকার, আপনি কিন্তু এটা পারবেন না সমাজকে বৃহত্তর জায়গা থেকে রিপ্রেজেন্ট করতে, আপনাকে মানবে না। কেন মানবে? তো তখন যে অস্থিরতাটা তৈরি হবে সেটা ট্যাকল করার জন্য যে বৈপ্লবিক পদক্ষেপ, সেটার কোনো ম্যানিফেস্টো আপনার নাই, এবং আপনি ঘোষণা করে দিচ্ছেন আপনি কোনো বিপ্লবী দল না। তাহলে বৈপ্লবিক পরিস্থিতিতে বিপ্লব কিন্তু হয়ে যায় নাই। আমার এই কথাটা অনেক মিসইন্টারপ্রেট হয়েছে, অনেকে মনে করে যে আমি বলছি যে একটা বিপ্লব হয়েছে, বিপ্লব কিন্তু হয় নাই। বিপ্লব হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল, পরিস্থিতি এখনো আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি বুর্জোয়া লিবারাল গণতন্ত্র নামে কিছু একটা বলতেছেন, যেটা অ্যাকচুয়ালি বুর্জোয়া লিবারাল গণতন্ত্র না, যেটা একটা লুটেরা ব্যবস্থা বৈশ্বিক পরাশক্তিদের অধীনে। এটা যখন আপনি চালাইতে যাবেন একটা দলীয় জায়গা থেকে, গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি পরে, তখন মানুষের উপর কন্ট্রোলটা আপনি রাখতে পারবেন না। যখন কন্ট্রোল রাখতে পারবেন না, তখন কি করবেন? পুরানো ব্যবস্থায় যেহেতু চালায় রাখছেন, নির্বাহী ক্ষমতা অ্যাপ্লাই করবেন, পুলিশ র্যাম পাওয়ার করবেন, পুলিশ পিটাবে, র্যাব পাওয়ার করবেন, র্যাব বিলুপ্ত হইতে দিচ্ছেন না। আর যারা কিছুদিন আগে মাত্র এদেরকে রাজপথে পরাজিত করছে, তারা তখন বসে থাকবে, এগুলো তারা মানবে না। তো এই যে বৃহত্তর অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হবে, সেটা ঠেকানোর কোনো প্রকার কৌশল বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি না। এ কারণে আমার মনে হয় যে অস্থিরতা আরও বাড়বে এবং খুব ডিফিকাল্ট হবে। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে একটু বলি, যে ধরেন যে আমরা চর্মচক্ষে এরকম একটা নির্মম দৃশ্য আমাদেরকে দেখতে হইল, এইটা হয়তো সারা জীবন এই জিনিস আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে। আমরা দেখলাম যে এই ভয়াবহ হত্যাকাণ্ড রাষ্ট্রের মদদে এবং রাষ্ট্রের মাধ্যমে যে পরাজিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার করে গেল, এবং সেটার যেই ধরনের তথ্য প্রমাণাদি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পর্যন্ত যেভাবে তার সরাসরি অডিও কল, তাদের উচ্চ পর্যায়ে নেতাদের কথাবার্তা এবং পরবর্তীতে বিভিন্ন হত্যাকাণ্ডগুলোর ফরেন্সিক বিশ্লেষণ, এসব কিছু হাজির হওয়ার পরে এটা একটা ক্লিয়ার কাট কেস। আমরা মনে হয় 100 বছরের ইতিহাসে এরকম কোনো ফ্যাসিস্টের এত ভালোভাবে ডকুমেন্টেড প্রমাণ পাইছে কিনা আমি জানি না। কিন্তু তারপরেও যে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়াটা শুরু হইলো, এইটা নিয়ে কিন্তু এক ধরনের একটা টেনশন সমাজের মধ্যে আছে যে এই বিচারটা আসলে আমরা কতটুকু দেখে যেতে পারবো। কারণ এই সরকারের অনেক কিছুতে অনেক বড় বড় ব্যর্থতা দেখতে দেখতে আমাদের মধ্যে এক ধরনের একটা সংশয় তৈরি হয়ে গেছে, আমরা কি এটা একটা কেতাবে বিচার দেখবো কিনা। কারণ অনেক ক্ষেত্রে এমন দীর্ঘ কি বলবো, দীর্ঘমেয়াদী মামলাগুলা প্রচুর মানুষকে আসামি করে, যেটা মূল জিনিস থেকে ঘুরে ফেলার মতো একটা আশঙ্কা দেখা দিচ্ছে। সব কিছু মিলায়া যে এই ধরেন এই সরকারের মেয়াদও প্রায় শেষের দিকে, আবার একটা আমরা কোথায় পড়ে যাচ্ছি আমরা জানি না। আমরা কি আসলে এই যে একটা নির্মমতম আমাদের নিজেদের সন্তানদের উপর, আমাদের বন্ধুদের উপর এরকম নির্মমতা দেখলাম, এরকম হত্যাকাণ্ড দেখলাম, এটার বিচার পাবো? এটার বিচার নিয়ে তো সত্যিকার অর্থেই একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে, এবং এটা তৈরি হয়েছে পুরনো আইনি ব্যবস্থায় বিচারটা ঢুকানোর কারণে। এখানে মামলা অনেক দীর্ঘ সময় ধরে লড়া হয়, এবং ক্ষমতার পরিবর্তনের সাথে মামলার গতিপথ চেঞ্জ হয়ে যায়, এটা আমরা জানি। নির্বাহী বিভাগ বিচার বিভাগে হস্তক্ষেপ করে, এবং যে মামলাগুলো হয়েছে আমরা আসিফ নজরুল সাহেবকেও বলতে শুনেছি যে অনেক মামলা দুর্বল মামলা। তো তারা এটা অ্যালাউ করলেন না কেন? যেহেতু এখন প্রেসিডেন্ট দিয়ে তারা দেশ চালাচ্ছেন, তারা তো অর্ডিন্যান্স দিয়ে দিতে পারেন যে জুলাই নিয়ে মামলাগুলো রাষ্ট্র নিজ উদ্যোগে করবে, দিতেই পারেন। তো সেটা তারা করেন নাই। তারা কোনো জায়গায় যেখানে ক্ষমতা খাটানো উচিত সেখানে ক্ষমতা খাটান নাই। তো পুরনো ব্যবস্থায় এখন মামলাগুলো দুর্বল হয়েছে, তো তাদের দায়। ওনারা কার কাছে বলতেছেন? যখন সমাজ সম্মেলন করে বিভিন্ন জায়গায় সব কথা বলেন, কার কাছে বলেন আমি বুঝি না। মনে হয় যে বাতাসের দিকে তাকায়, কাকে না কাকে বলতেছে। তারাই তো চেয়ারে বসে আছেন, তারা কি করতেছেন আসলে? তো এই বিচারগুলো পুরনো আইনি ব্যবস্থায় যখন তারা করবেন দীর্ঘসূত্রিতায় পড়ে যাবে, এবং পড়ে গেছে, আমরা অলরেডি দেখতেছি। বলতেছেন তারা বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া, বলতেছেন বিচার শর্ট করলে সেটা তো ঠিক হবে না। এখন দ্রুত বিচার এই জিনিসটাকে আন্তর্জাতিকভাবে একেবারেই অগ্রহণযোগ্য আমার তো মনে হয় না। দ্রুত বিচারেরও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডস আছে, দ্রুত বিচার করা যায়, এবং সেজন্য আপনি বাইরে থেকে পর্যবেক্ষক নিয়ে আসেন, লিগাল এক্সপার্ট নিয়ে আসেন, এগুলো আপনি করেন নাই কেন?
তো এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং এটা আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বিপ্লবের নেতৃত্ব না দেয় এই সমস্যাটা হয়েছে। এমন ডিলেমা তাদের মধ্যে থাকতেই পারে যদি আওয়ামী লীগ বাই এনি চান্স আবার শক্তিশালী হয় বাংলাদেশের সমাজ আর রাষ্ট্রে, আমার কি না কি করে ফেলে। অলরেডি তো তারা দাগি আসামি না, আমরা যারা লড়াই করেছি রাজপথে তারা তো দাগি আসামি। এই জন্য এসব জায়গায় দাগি আসামিদের থাকা উচিত ছিল। দাগি আসামিরা থাকলে তারা ঠিকভাবে কাজটা করে ফেলতে পারতেন। হ্যাঁ, এই কারণে একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে এবং এই বিচারের জন্য যে লড়াই এবং শুধু জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড সেটা শুধু নয়, এটা তো আসলে ধারাবাহিকতা আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলের। বিডিআর হত্যা, শাপলা হত্যা, এই ধরনের নানা রকম হত্যা, এমনকি রানা প্লাজা এবং তাজরিনের শ্রমিকদের সাথে যেটা হয়েছে এটাকে কাঠামোগতভাবে আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলের হত্যাকাণ্ড হিসেবে আমি ব্যক্তিগতভাবে দেখি। তো এগুলোর বিচার করতে হবে। তো সেই বিচার কোথায়? এই বিচারগুলো তো এখন মানে এজেন্ডাতেই নাই, গুমের বিচার নাই। এর মধ্যে হচ্ছে নাবিলা ইদ্রিস, উনি গুম কমিশনে কাজ করেন, উনি লেখালেখি করতেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নিজেদের অফিসারদেরকে রক্ষা করতেছে যারা গুম করছে ব্রাদারহুডের জায়গা থেকে। এটা কি এবং এটা কেমন সরকার? মানে এই সংস্থাগুলো তো তার অধীনে, তার জুরিসডিকশনের অধীনে, সে অর্ডার দিবে যে এদেরকে অ্যারেস্ট করা হোক। সে আইসা অভিযোগ জানাচ্ছে ফেসবুকে। তো মূলত এটা অন্তর্বর্তীকালীন সরকারের গঠন প্রক্রিয়া যেভাবে গঠন হয়েছে, যারা গঠন করেছেন সেই দুর্বলতারই ফসল এবং এটার জন্য আমাদের ভুগতে হবে, আমাদের এই লড়াইটা করতে হবে বিচারের জন্য সামনেও। আরিফুল, আমরা আলাপটা একটু গুছায় আনি। শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের দল মানে বহু সমালোচনা এবং আলোচনা এবং প্রশংসা সবকিছু মিলেই একটা মোটামুটি ভালো অবস্থানে আছে। আপনাদের পদযাত্রাটা সারা দেশব্যাপী একটা বেশ আলোড়ন তৈরি করছে। তারপরেও কিছু অভিযোগের ইয়ার তো আমরা দেখতেই পাই, কিছু উপদেষ্টাদের সম্পর্কেও শুনতে পাই, আবার দলের ভিতরেও অভিযোগগুলো আছে। এটা নিয়ে একটু করে বলবেন আমাদেরকে। আরেকটা হচ্ছে যে যদি ক্ষমতায় আসেন তাহলে আসলে সামনের বাংলাদেশ গড়ার জন্য, মানে আমরা তো খুবই যে ইমপেশেন্স একটা পরিস্থিতির মধ্যে আছি। তো যেমনটা আপনি এই যে বিএনপি সম্পর্কে বললেন, এই আলাপটা তো সমাজে আছে। আসলে ও যদি একটা সরকার গঠনও করে ফেলে, সে কি আসলে পুরো একটা মেয়াদ শেষ করতে পারবে কিনা, এই ধরনের একটা ইয়ে আছে। তো যেটা আপনি খুব ভালোভাবে পরিষ্কার করলেন যে কেন এই ডিলেমা তৈরি হয়। এইখান থেকেই যদি ধরেন এনসিপি ক্ষমতায় আসে, তাহলে তার প্রাইমারি প্রায়োরিটিগুলো কি হবে, অ্যাটলিস্ট কতটুকু পর্যন্ত আমরা মনে করি যে অভ্যুত্থানের শক্তি থেকে বাংলাদেশ আসলে খুব কমের উপরে, আমরা কতটুকু পর্যন্ত দেখা যেতে পারবো, এইটুকুও যদি আমি বুঝতে পারি যে এইটুকু আমি এনসিপির কাছ থেকে পাবো, তাইলে আমি এক ধরনের মানে ইয়া ফিল করবো আর কি। আচ্ছা, এখন এদিক থেকে দেখতে গেলে এনসিপির বিরুদ্ধে যে অভিযোগগুলো সাধারণত দেখি আমরা, সেটা হচ্ছে চাঁদাবাজি, তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি করে, বা দুর্নীতি, উপদেষ্টাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা আমরা দেখি। যদিও কংক্রিট প্রমাণ বা অভিযোগ সেই অর্থে উপদেষ্টা বা দলের প্রধান নেতাদের বিরুদ্ধে নাই, এখনও আমরা দেখি নাই। আশা করি এরকম কিছু থাকলে খুব দ্রুতই আসবে, কারণ আমাদের দলে এখনও অসংখ্য নেতাকর্মীরা আছেন যারা মন প্রাণ থেকে জুলাইকে ধারণ করেন। সেক্ষেত্রে তারা এই ব্যাপারে অবশ্যই আওয়াজ তুলবেন এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য চাপ দেবেন দলের নেতাদেরকে। কিন্তু সেজন্য এই প্রমাণের যে ব্যাপারটা, সেটা তো দরকার, একটা ডিউ প্রসিডিওরটা দরকার, মিডিয়া ট্রায়াল করে সেটাকে আসলে ভিন্ন দিকে নিয়ে যাওয়া অভিযোগগুলোকে। এটা আলটিমেটলি যেটা করে সেটা হচ্ছে সত্যিকারের অভিযোগ থাকলে সেটারে প্রোপাগান্ডা বলার একটা অবকাশ তৈরি হয়, আবার প্রোপাগান্ডা তো ইটসেলফ একটা ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে সমাজে। এর পরিস্থিতির শিকার এনসিপিকে হতে হয়েছে। আবার আদিক থেকে দেখা গেছে যে মাঠ পর্যায়ে পুরনো রাজনৈতিক ব্যবস্থা চেঞ্জ করা হয়নি। তো তাহলে মাঠ পর্যায়ে যারা এখন দলকে নেতৃত্ব দিবে, দলকে গুছাবে, তারা কোন উপায় করবে? পুরনো দলগুলো তারা চাঁদাবাজি করতে পারে, তারা এগুলো করতে পারে, জনগণ তাদের কাছে এটাই এক্সপেক্ট করে, জনগণ অবাক হয় না, হ্যাঁ ওরা এটাই করবে। কিন্তু এনসিপি তো এটা করতে পারে না। এনসিপি গণ অভ্যুত্থানের দল, সে সব কিছু চেঞ্জ করার স্বপ্ন দেখাইছে জনগণকে। সে যখন করে তখন এটা আনএক্সেপ্টেবল এবং এটাই হওয়া উচিত। কিন্তু তাকে যখন আবার ওই একই ফিল্ডে ছেড়ে দেওয়া হয়েছে, তখন সে আবার কি করবে? এটা বড় ডিলেমা। সহজ হিসাব, আপনি নির্বাচন করতে যাচ্ছেন, বাংলাদেশে এখনও নির্বাচনের যে ব্যবস্থাটা সেটা কীরকম? সেটা 10,000-এ একটা ক্লাবের নির্বাচন। এই যে বিএনপি বলে তারা বুর্জোয়া লিবারেল গণতন্ত্রের দল, এই বুর্জোয়া লিবারেল গণতন্ত্রটা কি, এটা একটু বুঝতে হবে। এনসিপির সিচুয়েশনটা বুঝতে হলে আপনার বাংলাদেশে নির্বাচন করতে হলে, সংসদ নির্বাচন করতে হলে 50 কোটি 100 কোটি, যেসব আসন গ্রামাঞ্চলে প্রান্তিক অঞ্চলে সেখানে 10-20 কোটি 5 কোটি এরকম টাকা লাগে। এখন এরকম টাকা হিসাব করলে বাংলাদেশে মোট 10-20 হাজার মানুষের আছে 18 কোটির মধ্যে, 20 কোটির মধ্যে। তো এই 10-20 হাজার মানুষই আলটিমেটলি ভোটে দাঁড়ায় বা ডিসাইড করে কে দাঁড়াবে, কে বসবে। এই 10-20 হাজার মানুষ একটা ক্লাব,
এই ক্লাবটাই মূলত তাদের নিজেদের ভেতরে গণতন্ত্রের চর্চা করে। আর মাইনাস বাকি 20 কোটি হচ্ছে দর্শক, তারা নিজেরা খেলা ঠিক করে দিয়ে বলে এখন কে জিতবে তোমরা বলো। এই 10,000-এর বাইরে আর কারো কিন্তু এই খেলায় পার্টিসিপেট করার কোনো অধিকার নাই। এটা হচ্ছে আপনার বুর্জোয়া লিবারাল গণতন্ত্র। তো এই ব্যবস্থায় যখন এনসিপি একটা গণ অভ্যুত্থানে পরে নামবে, তাকে ওই 10-20 হাজার ক্লাবে ঢুকতে হবে। ঢুকতে হলে তো তাকে এই টাকা রিসোর্স এগুলো জোগাড় করতে হবে। এগুলো সে কীভাবে জড়ো করবে? এই ক্লাবটা তো এটা জড়ো করে দুর্নীতির মাধ্যমে, বিভিন্ন মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর সাথে একটা ডিলিংসে আসার মাধ্যমে। তো ওই জায়গায় যাওয়া মানেই হচ্ছে জনগণের সাথে বিচ্ছিন্নতা তৈরি হওয়া, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করা। যে বাকি 20 কোটি মানুষের অধিকার এবং 20 কোটি মানুষের সাথে এই 20,000-এর ক্লাবের যে বৈষম্য, সেই বৈষম্য নিরসনের জন্য, যে বৈষম্য বিরোধিতার জায়গা থেকে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তারপর রাজনৈতিক দল করেছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই প্রতিশ্রুতির সাথে বেইমানি হবে এই ব্যবস্থায় অংশগ্রহণ করলে। আবার না করে উপায় নেই মাঠ পর্যায়ে যখন আপনি রাজনীতি করতেছেন, কারণ পুরো খেলাই সাজাইছে এই 10-20 হাজার ক্লাব। তো এই জায়গায় হচ্ছে ডিলেমা। এই ডিলেমার সমাধান কী তাহলে? এবং ওখানেই উত্তর এনসিপি থেকে আপনারা কি প্রত্যাশা করতে পারেন। এনসিপি যদি এই ব্যবস্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, তার ওই 10-20 হাজার ক্লাবে ঢুকতে হবে এবং সেখানে ডমিনেন্স তার নিতে হবে। এটা করা মানে হবে গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা। এটা করা যাবে না। তো এখন ক্ষমতায় যাওয়ার কোনো চিন্তা করাই যাবে না। এখন ক্ষমতায় যাওয়ার বিদ্যমান ব্যবস্থার ভেতর দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করা মানে হবে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করা। এমপি মন্ত্রী হয়ে তাদের রক্ত ঘাম তাদের শ্রমের ওপরে এমপি মন্ত্রী হয়ে ভোগবিলাস করে তাদের সাথে যে ঐতিহাসিক প্রতারণা প্রহসন চলে আসতেছে কলোনিয়াল আমল থেকে, সেটা চর্চা অব্যাহত রাখা। তাহলে কি করতে হবে? ক্ষমতাটা 10-20 হাজারের ক্লাব থেকে জনগণের কাছে নিয়ে আসতে হবে। সেটার ম্যান্ডেট আমাদেরকে দেয়া হয়েছে। সেই ম্যান্ডেট যদি দেয়া হয়ে থাকে তাহলে গণপরিষদের জন্য লড়াই করতে হবে। শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, চাকমা মারমা সাঁওতাল বিহারি, কৃষক শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী পেশাজীবী সবার প্রতিনিধিত্ব সহকারে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণপরিষদ, যেখানে সবাই মিলে ঠিক করবে নতুন দেশ, নতুন রাষ্ট্র, নতুন পুলিশ, নতুন আদালত, নতুন সিটি কর্পোরেশন কীভাবে কাজ করবে, আমাদের খাজনার টাকায় আমাদের রক্তঘাম শ্রমের যে ফসল, সেই ফসল দিয়ে কিভাবে নতুন সমাজ তৈরি হবে, সহনশীল সমাজ, সমৃদ্ধ সমাজ, রাষ্ট্র। ওই সংগ্রামটা এনসিপিকে করতে হবে। এনসিপির অন্য কোনো অপশন নাই। অন্যদিকে সে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলেই সে বেইমান। এটাই হচ্ছে ইতিহাসে তার স্থান। তো গণপরিষদের রাজনীতি করা, জনগণের নতুন সংবিধানের রাজনীতি করাই এনসিপির একমাত্র অপশন। এবং ক্ষমতায় যদি এনসিপি কখনো যায়, সেটা গণপরিষদের মধ্য দিয়ে নতুন বিপ্লবী সংবিধানের অধীনে এনসিপিকে যাইতে হবে। এই কারেন্ট সংবিধান এবং কারেন্ট সিস্টেমের অধীনে এনসিপি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে সেটা হবে প্রতারণা, এবং এই প্রতারণা আমরা করতে চাই না, করবো না ইনশাল্লাহ। দারুণ। আরিসুল, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। নিশ্চয়ই সামনেও কথা হবে আপনার সাথে। অবশ্যই, ইনশাল্লাহ।